শুরু করি। ফার্স্ট বলি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই নিশ্চয়ই শুনেছেন যে বলে রাশি, হালকা রাশি হলে অনেক সময় অনেক প্রবলেম হয় অনেকের ক্ষেত্রে। তো আমি আজকে যা কিছু বলবো সেগুলো মেবি হয়তো সেই জন্যই হয় কি না জানি না, মানে আমি কিন্তু এক্স্যাক্টলি লাইফে কখনো ভূত দেখেছি তেমনটা নয়, ঠিক আছে? কিন্তু এরকম অনেক কিছু হয়, মানে শুধু ভূত নয়, আরও অনেক কিছু, মানে আরও দু চারটে জিনিস আমি বলবো যেগুলো কোনোটাই, যার কোনো সলিউশন আমার কাছে নেই। আমি জানি না কেন হয়েছে সেগুলো বা কেন হয় আমার সাথে, আই ডোন্ট নো, কিন্তু হয়। আর থ্যাংক ইউ সায়ন্তনী, থ্যাংক ইউ। অ্যান্ড বাট হয়, এবং বেশ, হ্যালো লক্ষ্মী, বেশ মানে বহুদিন ধরেই এগুলো, মানে যবে থেকে একটু বোঝার বয়সে এসছি, ঠিকঠাক এই যে এসছি, তবে থেকে এগুলো বুঝি যে এগুলো হয়। ছোটোবেলায় অত বুঝতাম না। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু একদম ভীতু নই। আমি অনেক কিছু ফিল করি, সেটা ভালো হতে পারে, সেটা খারাপ কিছু হতে পারে, কিন্তু আমি কিন্তু ভীতু নই। মানে আমি অনেক ছোটবেলা থেকে আমার বাড়িতে আমি একা একা থেকে অভ্যস্ত। যারা এখানে আমার আমার এলাকার অনেকে আছে এই গ্রুপে, তারা জানে, তারা চেনে আমাকে, আমার বাড়ি কোথায় কি তারা জানে। তো মানে আমার বাপের বাড়ির কথা বলছি আর কি। আমি যেখানে থেকে বড় হয়েছি সেখানে একটা ছোট্ট করে বলি একটুখানি, আমার বাড়ির এক পাশে একটা বড় ওয়াটার সাপ্লাই পাম্প আছে, সেখানে কেউ থাকে না, ঠিক আছে? মানে টাইমে আসে ওরা মেশিন চালায়, আবার টাইমে আসে অফ করে যায়, দ্যাটস অল। আর ঠিক আমার সামনের দিকে যে বাড়িটা, সেই বাড়িটা আগে আরো অনেক বড় ছিল আমার ছোটবেলায়, এখন প্লট হয়ে হয়ে বিক্রি হয়েছে, তারপরেও এখনো স্টিল বাড়িতে আমবাগান আছে, বিশাল বড় এরিয়া নিয়ে বাড়ি আর কি। তারাও সারাদিন ঘরের ভেতরে থাকে, ঠিক আছে? আর আমার ঠিক পেছন দিকটাতে যাদের বাড়ি, তাদের এখনো বাঁশবাগান টাগান আছে, ছোট, বেশি বড় নয়, আছে, বাট স্টিল আছে। আমার ডান দিকে যে আমাদের বাড়িটা, সেই বাড়িটাতে একসময় লোক ছিল আমার ছোটবেলায়, এখন কেউ থাকে না, এখন যারা কিনেছে তারা বিহারে থাকে। তো ঠিক মাঝখানটা আমার বাড়ি, মানে এরম নয় যে আমার পাড়ায় লোক নেই, অনেক আছে। হাই হাই রুমাদি, পাড়ায় আমি, আচ্ছা আমি একটা কথা বলি, আমি না মানে কমেন্টস খুব একটা পড়বো না, তাহলে আমি কনফিউজ হয়ে যাবো বলতে গিয়ে, ঠিক আছে? আমি একটুখানি মানে একটা করে ঘটনা বলি, তারপর আমি কমেন্টস পড়বো। হ্যাঁ, তো সে জায়গায় দাঁড়িয়ে মানে ব্যাপারটা এরকম যে আমি শুধু এগুলো এই জন্যই বলছি যে আমি কিন্তু সেই রকম একটা বাড়িতে মোটামুটি ক্লাস 7 থেকে একা একা থাকি। মানে তখন হতো না যে আমি ছোট, আমার আমার দাদা আছে বাড়িতে, আমি আমার দাদা দুজনাই ছোট, তখন মা বাবু হয়তো কোথাও গেল, তো আমরা দুই ভাই বোন থাকতাম। একটা টাইমে দাদা বাড়ি থেকে বেরিয়ে যেত, আমি একাই থাকতাম। বা এমনও হয়েছে 8-9-এ যখন পড়ি, বাড়িতে কেউ থাকতো না, তখন আমার দাদা হস্টেলে থাকতো, আমি বাড়িতে একা, মা বাবু নেই। আমি কিন্তু ওই বাড়িতে একা থেকেছি দিনে রাতে 24 ঘন্টার জন্য। আমার কিন্তু সেরকম কখনো ভয় আমি পাইনি। হ্যাঁ, কিছু অদ্ভুত ফিলিংস হয়, তো সেটাই হচ্ছে ব্যাপার, মানে আমি সেগুলোই আজকে শেয়ার করব। এবং মেবি আপনাদের মধ্যে অনেকে অনেক কিছু জানেন, হয়তো তার সলিউশন কিছু বলতে পারবেন। আমি কখনো সেভাবে কোনো সলিউশন পাইনি, বা সত্যি বলতে মানে সেরকম কাউকে জানি না যে এগুলোর কোনো সলিউশন আমি চাইবো। তো আমি শুরু করি। বিগত 3-4 বছর আগের একটা এক্সপিরিয়েন্স বলি। আমি সে সময় চাকরি করতাম, আমার বিয়ের আগে। আমার বিয়ে হয়েছে জাস্ট এই 7 মাস চলছে। তো আমি সে সময় চাকরি করি। আমি অফিস থেকে ফিরি খুব ছোট, মানে ক্লাস 5 থেকে ওই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করি, স্কুলে যাই, তারপর একটা সময় বড় হলাম, কলেজ যাই, তারপর চাকরি করি, রোজই ওই একই রাস্তায় যাই আসি। তো যা হয় মানে অন্ধ যেরকম, মানে একটা থাকে না যে কোন রাস্তা দিয়ে যাচ্ছে সে জানে, কোথায় কি আছে সে জানে, আমার ব্যাপারটা সেরকম, ভীষণ ইউজ টু সেখানে। তো একদিন রাত্রিবেলা অফিস থেকে ফিরছি, তখন ধরুন রাত 9:30, ঠিক আছে? রাত 9:30 নাগাদ আমি অফিস থেকে ফিরছি, বাস থেকে নামবো, ঠিক তার 2 মিনিট আগে কারেন্ট অফ হয়ে গেল, পুরো এলাকা অন্ধকার, বুঝতে পারছি। তো যাই হোক, আমার কিছু মনে হয়নি, এবং আনফর্চুনেটলি সেদিন আমার তখন মানে এইসব মানে আমার কাছে, আমি এই মুহূর্তে যে সেটটার কথা বলছি এই সেটটা ছিল না, অন্য একটা সেট ছিল, সেটা সেদিন কোনো কারণবশত সুইচ অফ ছিল, মেবি চার্জ চলে গেছিলো হয়তো, আমার এক্স্যাক্ট মনে নেই। তো বাস থেকে নেমেছি যখন, মানে যেই মুহূর্তে আমাকে নামিয়ে দিয়ে বাসটা বেরিয়ে চলে গেল, পুরো ঘুটঘুটে অন্ধকার। অ্যান্ড আই থিঙ্ক সেদিন হয়তো অমাবস্যা টস্যা কিছু ছিল, পুরোপুরি অন্ধকার। তো হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, বারবার কেটে যাচ্ছিল, ওই জন্য সরি। তো যাই হোক, আমি গল্পে ফিরি। আমি যখন, আমার মুখস্থ রাস্তা, ওই যে আমার কিছু মনে হচ্ছিল, মানে রাস্তায় কোথায় বাম্পার আছে আমার সেটাও মুখস্থ, কপা হাঁটলে আমি বাম্পারে পর্যন্ত পৌঁছবো সেটাও আমি জানি। তো আমি হাঁটছি, আমাদের ওটাকে
ওখানে একজন টিচারের বাড়ি আছে, একজন স্যারের বাড়ি আছে, আমি নাম বলবো না যেহেতু আমার এলাকার অনেকে আছে, আমি নাম বলছি না, আশা করি বললে বুঝতে পারবে তারা। তো ওই স্যার একসময় ফুল ফ্যামিলি ওখানে ওরা থাকতেন, এখন থাকে না, মাঝে মাঝে আসে, এখন বোধহয় কলকাতায় কোথাও থাকে ওরা, মাঝে মাঝে আসে 2-4 দিন থাকে, কখনো কখনো বাড়িতে ভাড়া বসায়, তো আবার চলে যায়, বাড়িটা বন্ধই থাকে, বেশ বড় বাড়িটা, তাদের একটা ঝুল বারান্দা আছে সামনে দোতলায়। সেদিন যখন আমি হেঁটে আসছি, আমি একটা জিনিস কনফার্ম করি যে আমি কিন্তু রাস্তার নিচ দিকে তাকিয়ে হাঁটছিলাম, কারণ মানে হয় না দেখবেন ভীষণ অন্ধকারে একটা সময় চোখ সওয়া হয়ে যায়, তখন না মানে প্রথমটা হয়তো কিছু দেখা যায় না, একটা সময় পরে গিয়ে দেখা যায়, মানে দেখা যায় কিনা জানি না কিন্তু বোঝা যায়, ঠিক আছে। তো আমি জাস্ট রাস্তাটাকে বোঝার চেষ্টা করছিলাম, আর ওই পাড়াটা এরকম, আমার যে দুপাশ দিয়ে সব বাড়িতেই প্রাচীর দেওয়া, মানে আমি একটু ভুল করলে আমি কোনো বাড়ির প্রাচীরে গিয়ে ধাক্কা খাবো। তো একদম সোজা রাস্তা নাক বরাবর আমি হাঁটছি, যখন ওই বাড়িটা আমি ক্রস করছি, মানে এর আগে কিন্তু আমি যে বললাম আমি ক্লাস 5 থেকে রোজ ওই রাস্তায় হাঁটি, আমার কখনো কোনোদিনও কিছু মনে হয়নি। তো যখন আমি ওই রাস্তায় হাঁটছি, মাথা নিচু করে আমি হাঁটছিলাম, হঠাৎ মনে হলো যে ওই যে ঝুল বারান্দাটা, সাডেনলি আমার মনে হলো ওই ঝুল বারান্দাটাতে কোনো একটা বডি ঠিক এভাবে, মানে কোনো একটা মানুষের হ্যাঙ্গিং অবস্থায় থাকলে যেরকমটা হয়, ঘাটটা এরকম কাত হয়ে রয়েছে, হাত পাগুলো টান টান ঝুলছে, বাট আইসওয়ের আমি কিন্তু ওপর দিকে তাকাইনি সে সময়, আমি জাস্ট রানিংয়ে, মানে আমি চেষ্টা করছিলাম কত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছবো, আমার বাড়ি বাস স্ট্যান্ড থেকে 1.5-2 মিনিটের হাঁটা পথ। তো আমি চেষ্টা করছিলাম এত অন্ধকার অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ঢুকে যাবো, রাত তখন 9:30, 9:35 এমন হবে। আমার সাডেনলি মনে হলো যে এটা আমার ফিল হলো যে এরকম যেন কিছু মনে হলো যে ওখানে এরকম কিছু একটা আছে। আমি কিন্তু অলরেডি বাড়িটাকে ক্রস করে বেরিয়ে গেছি, যেহেতু আমি স্পিডে হাঁটছিলাম। কি জানি আমার মনে হলো যে আমি যদি এটা মানে ক্রস চেক না করি, আমি সেকেন্ড টাইম এই রাস্তা দিয়ে হাঁটতে পারবো না, আমাকে দেখতে হবে আমি কি মনে হলো, কেন মনে হলো আই ডোন্ট নো। আমি আবার রিটার্ন আসলাম, এসে ওই বাড়ির গেটটা বেশ বড়, রাস্তার সঙ্গে একদম, ওদের গেটের সামনে ভালো করে দাঁড়িয়ে বোধহয় অন্তত 4-5 মিনিট আমি ওদের বারান্দাটা সাদা, ওদের পুরো মানে শ্বেত পাথরের আর কি, বারান্দার সাইডগুলো সব সাদা, আমি ভালো করে তাকিয়ে অনেকক্ষণ ধরে দেখলাম, আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না, ঠিক আছে, মানে আমার যেটা মনে হয়েছিল সেটা কিন্তু আমি আর কিছু বুঝলাম না, বা হয় না যে গা ভারী হয়ে যাওয়া বা কিছু, আমার কিছুই হলো না, কিন্তু একটা অদ্ভুত রকমের ফিলিং হলো, মানে আমিও সেটা কাউকে বলে বোঝাতে পারবো না যে কি হয় সেই সময় ফিলিংটা, একটা অদ্ভুত ফিলিং হলো, মনে হলো যেন কিছু একটা ছিল বা কিছু একটা আছে, বা আর অন্য কি, কিন্তু কিছু একটা। তো আমি যাই হোক বেশ 4-5 মিনিট ওখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম, কিছু বুঝতে পারলাম না, আমি হেঁটে বাড়ি পর্যন্ত চলে আসলাম। তারপরে নেক্সট টাইম আবার প্রতিদিনই আমি সকালবেলা ওই রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে বাসের জন্য যাই, ওই রাস্তা দিয়ে ফিরি, আমার আর কখনো কিছু মনে হয়নি। এইবার যেটা শুরু হলো যে তার কিছুদিন পর থেকে, সরি একটু আস্তে আস্তে বলুন, আসলে আমি না একটু স্পিডেই কথা বলি, সরি, মানে আমি আসতে চেষ্টা করছি, আবার আমার স্পিড বেড়ে যাবে, তার জন্য সরি। তো তারপর যেটা হলো কিছুদিন পর, আমি একদিন অফিস থেকে ফিরছি রাতে, অ্যাজ ইউজুয়াল রাত 9:30, 10:45। ওই যে আগেই বলেছিলাম যে আমার বাড়ির ঠিক সামনে আগেই, মানে আমার বাড়িতে ঢুকতে গেলে আগে একটা ওয়াটার সাপ্লাই পাম্প পড়ে অনেক বড়, তারপরে আমাদের বাড়ি। তো ওই মানে আমাদের পাম্পটা আর আমাদের বাড়ির ঠিক মানে কি বলবো, মানে যেই জায়গাটায় আর কি, মানে আমার বাড়ি থেকে বেরোলেই পাম্পের প্রাচীর, জাস্ট প্রাচীরটা শুরু হলে ওখানে একটা ট্রান্সফর্মার বসানো আছে, ঠিক আছে। আর ওই জায়গাটাতে না পাড়ার সবাই কম বেশি নোংরা টোংরা ফেলে, নোংরা ইন দ্য সেন্স তরকারি খোসা টোসা সমস্ত আর কি, সরকারি জায়গা, রাস্তার সাইডে কিছুটা ফাঁকা আর কি, সেখানটা সব পাড়ার সব বাড়িরই কম বেশি তরকারি খোসা টোসা সমস্ত ফেলে। মানে এইবার আমি ওখানটা দিয়ে যখন আসছি, আমার হঠাৎ না নাকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসলো, মানে গন্ধ মানে সত্যি সুন্দর একটা গন্ধ। প্রথম দিন আসলো যখন নাকে গন্ধটা, আমি মনে মনে ভাবলাম যে আরেকটা জিনিস বলি, আমাদের পাড়ায় কিন্তু প্রচুর লাইট, ঠিক আছে, মানে অন্ধকার নয় আমার পাড়া, আমি যে রাস্তা দিয়ে বাড়ি যাই প্রতিদিন পুরোটাই কিন্তু আলো, আপনি অনেক দূর থেকে দেখতে পাবেন রাস্তায় যদি কিছু থাকে বা কেউ থাকে। তো আমি যখন আসছি একটা অদ্ভুত সুন্দর গন্ধ পেলাম নাকি, আর ঠিক ওই ট্রান্সমিটারটা যে যখন আমি ক্রস করছিলাম, ট্রান্সফরমারটা ক্রস করছিলাম, তখন গন্ধটা পেয়েছি। অ্যান্ড আই রিয়েলাইজ কি, মানে আমার যেটা মনে হয়েছিল সে সময় যে হয়তো আমার আগে রাস্তা দিয়ে কেউ গেছে, সেই গায়ে কোনো পারফিউম দিয়েছিল, সেই পারফিউমের গন্ধ। কারণ ওই যে আগেই বলেছিলাম যে আমার বাড়ির সামনে যে পাম্পটা, সেখানে কেউ থাকে না, মানে সম্ভব নয় যে ওখানে কেউ গায়ে পারফিউম দিয়ে ঘুরে বেড়াবে বা ওই পাম্পের ভেতরে কেউ ঢুকবে, সেটা সম্ভব নয়, বিশেষ করে রাত্রিবেলায় তো একেবারেই নয়। আর ঠিক পাম্পের অপোজিট যেটা, মানে রাস্তার একদিকে পাম্প আরেক দিকে যে বাড়িটা, সেটা অনেক বড় একটা বাগান বাড়ি,
সেখানেও ওই বাগানেও ওই রাত্রিবেলায় কেউ পারফিউম দিয়ে ঘুরে বেড়ানোর মতন নয়। তো আমার যেটা সে সময় মনে হচ্ছিল যে হয়তো আমার আগে রাস্তা দিয়ে কেউ হেঁটে গেছে, সে গায়ে পারফিউম দিয়েছিল, সেই গন্ধটা পেয়েছি, ভীষণ সুন্দর একটা গন্ধ। আমি জাস্ট মানে ট্রান্সফর্মটা পার করলেই আমার বাড়ির গেট, তো আমি বাড়িতে ঢুকে গেছি, কিছু মনে হয়নি। তারপরে 2-3 দিন পর আবার যখন আমি অফিস থেকে ফিরছি অ্যাজ ইউজুয়াল ঠিক ওই জায়গাটাই, মানে আরেকটা জিনিস বলি যে ওই জায়গাটাতেই কিন্তু পাড়ার লোকে ওই খোসা খোসা তরকারি হ্যান ত্যান এসব ফেলে আর কি, নোংরা টোংরা। ওখান থেকে কোনোভাবেই সুগন্ধ বেরোনো উচিত নয়, অ্যাটলিস্ট দুর্গন্ধ আসতে পারে, পচা গন্ধ বেরোতে পারে। ইনফ্যাক্ট পাম্পে অনেকে অনেক সময় মানে কারোর বাড়ি বিড়াল মরে গেল, কুকুর মরে গেল, এসে ফেলে দিয়ে চলে যায়, তো দুর্গন্ধ হয়, কিন্তু সুগন্ধ হওয়ার কোনো চান্স কিন্তু নেই ওখানে। এবার যেটা হলো, মেবি তার 3-4 দিন পর আবার একদিন আমি অফিস থেকে ফিরছি অ্যাজ ইউজুয়াল, আবার একটা সুন্দর গন্ধ। এই গন্ধটা কিন্তু আগের দিনের গন্ধটা নয়, এটা আলাদা গন্ধ, কিন্তু সেদিনের গন্ধটাও ভীষণ সুন্দর। আমি মনে মনে ভাবলাম যে কি জানি বাবা আমার আগে কে যায়, আর আমার ওই রাস্তাটা একদম স্ট্রেট, মানে কেউ যদি যায় আমার আগে আমি তাকে দেখতে পাবো, ঠিক আছে। বেশ কিছুটা গিয়ে তারপরে মোড়টা ঘোরে, এবং মানে অ্যাটলিস্ট আপনার আগে যদি 5 মিনিট আগে কেউ যায় তার গন্ধটা তো নিশ্চয়ই অতক্ষণ স্টে করবে না, একটা খোলা জায়গা, হাওয়া চলছে সারাক্ষণ, সেখানে তো সেই গন্ধটা স্টে করার কথা নয়। অন্তত আমার আগে আগেই যদি কেউ যায় তার গন্ধটা আমি পেতে পারি। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট কি আমি সেদিনও পেলাম। এবং হ্যালো মিঠুদি, শোনো শোনো আমার বাড়ির ঘটনা বলছি। এবং যেটা হলো যে আমি সেদিন মনে মনে ভাবলাম যে কি জানি বাবা কে এরকম রোজ রোজ যাচ্ছে এত সুন্দর সুন্দর গন্ধ গায়ে দিয়ে, কাউকে দেখতে পাই না, অথচ আমি গন্ধটা পাই। হলো এইবার তারপরে ধরুন এই জিনিসটা প্রায়ই হতে আরম্ভ করলো, মানে সপ্তাহে হয়তো 3-4 দিন এরকম হচ্ছে যে আমি অফিস থেকে ফিরছি রাতে, কেউ থাকে না কিন্তু সে সময় রাস্তায়, আমি কাউকে দেখতে পাই না রাস্তায়, কিন্তু আমি একটা সুন্দর গন্ধ পাই। বেশ কিছুদিন চলতে লাগলো ব্যাপারটা না, এবার মানে এরম না যে আমি নোটিস করছি, কিন্তু আমি অটোমেটিক্যালি নোটিস হয়ে যাচ্ছে আমার, মানে আমি ঠিক বাড়িতে ঢুকবো সে সময় একটা সুন্দর গন্ধ কোথা থেকে আসে আজন্য। তো বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর একদিন আমি বাড়িতে ঢুকে মাকে বললাম যে আচ্ছা মা এখান থেকে কোনো সুন্দর গন্ধ পাও? বলে কিসের গন্ধ? আমি কি জানি, আমি জানি না কিসের গন্ধ, কিন্তু এরকম প্রায় দিনই জানো তো হচ্ছে, আমি অফিস থেকে যখন ঢুকছি একটা অদ্ভুত সুন্দর গন্ধ পাই, কিন্তু কাউকে রাস্তায় তো দেখি না, মানে কিসের গন্ধ আমিও বুঝি না। মা বললো ধুর ওখানে কোথা থেকে গন্ধ আসে, আমি কি জানি হয়তো আমার আগে কেউ যায় রাস্তা দিয়ে, ভালো গন্ধ গায়ে দিয়ে যায়, অনেকক্ষণ স্টে করে। আবার যাই হোক ওটা ওখানেই মিটে গেল। নেক্সট আবার একদিন তার 2-4 দিন পরে দিয়ে আবার সেই দিনে অ্যাজ ইউজুয়াল আমি যখন ঢুকছি আবার গন্ধ। এবার আমার বাড়িতে না আমি সবাই লাস্ট ঢুকতাম সে সময় রাতে, মানে আমার দাদা আমার আগে অফিস থেকে ঢুকে যেত, তো আমি ঢোকার পরে গেটে তালা পড়তো, বাইরের গেটে। এবার আমি যখন বাড়িতে ঢুকছি আমার বাবা তখন বাইরের গেটে তালা দিতে এসছে, আমি সঙ্গে সঙ্গে বাবুকে ডাক দিয়েছি তুমি এক্ষুনি আসো এখানে। বলছে কেন? আসো না। তো বাবু এসছে, মানে জাস্ট ওটা আমার গেটের আগেই ওই জায়গাটা, এসছে বাবু। আমি বললাম দেখো তো কোনো গন্ধ পাচ্ছ এখানে? আই সোয়ার আমি কিন্তু তখনও গন্ধ পাচ্ছি, এবং বিশ্বাস করুন গন্ধগুলো একরকম নয়, কিন্তু এত সুন্দর হয়, মানে সেই গন্ধের একটা অদ্ভুত মাদকতা আছে, আপনি সেই গন্ধের প্রেমে পড়ে যাবেন, আপনার মনে হবে যে আমি রোজ রোজ সেই গন্ধটা মানে হলে মন্দ নয়, এরকম একটা ব্যাপার আর কি। তো আমার বাবু কিন্তু এসে বলছে কই কোনো গন্ধ নেই। সাথে সাথে মাকে ডাকলাম, মাও বেরিয়ে আসলো, মা বলছে ধুর কোথায় কিসের গন্ধ, কোনো গন্ধ নেই, কিন্তু আমি পাচ্ছি। এবার আমি কাউকে বোঝাতে পারছি না যে সত্যি সত্যি আমি পাচ্ছি, এবং এটা আমি প্রায় দিনই পাচ্ছি। তারপর গেল, এবার আমার বাড়িতে আমার দাদা বৌদি আছে, এখন একটা পুচকে আছে, তো আমার বৌদি পরের দিন সকালে শুনে আমাকে বলছে যে দেখ আমি তো ওপরে ধূপকাঠি জ্বালাই ওপরের ঘরে, ওতে না 5 রকমের, একটা প্যাকেটের মধ্যে 5 রকমের গন্ধ আছে, হতে পারে তুই হয়তো ওই গন্ধগুলো পাস। তাহলে অত রাত্রে ধূপকাঠি জ্বালাই? বলো না অত রাতে তো জ্বালাই না, আমি দুপুরে একটা জ্বালাই, সন্ধ্যেবেলায় জ্বালাই, আমি তো অত রাতে ফিরি। তো কামিং সানডে যেটা ছিল আর কি, এবার ও বললো ঠিক আছে তুই এরপরে গন্ধ পেলে তুই সোজা উপরে চলে আসবি, এসে দেখে যাবি আমার ঘর থেকে হয় কিনা গন্ধটা। ঠিক আছে। ঠিক কামিং সানডেতে আমি কিন্তু সেদিন বাড়িতে দুপুরবেলা স্নান করে আমি বাইরে যখন জামা কাপড় মেলতে এসেছি, আবার একটা হাওয়া, তার সাথে আবার সেই সুন্দর গন্ধ। আমি সাথে সাথে মাকে ডেকেছি, মা বাইরে এসছে, মা কোনো গন্ধ পাচ্ছে না। অ্যাজ ইউজুয়াল বৌদি ওপর থেকে নিচে দৌড়ে এসছে, ও কোনো গন্ধ পাচ্ছে না। ও আমাকে বললো তুই ওপরে চল, ওপরে আমার ঘরে দেখ আমার ঘরে ধূপকাঠির গন্ধ কিনা। ওর ঘরে গেলাম, বিশ্বাস করুন ওর ঘরের ধূপকাঠির গন্ধটাও সুন্দর, কিন্তু সেটা অন্য গন্ধ, আমি যে গন্ধগুলো পাই তার সাথে ম্যাচ করছে না। এটা দিনের পর দিন চলতে থাকে, কেন হয় আমি জানি না, মানে এতদিন ব্যাপারটা এরকম ছিল যে আমি ওই রাস্তার ওইটুকু পোর্শনেই পাচ্ছিলাম, আর কোথাও কিন্তু নয়। এবার যত দিন গড়াচ্ছিল তত জিনিসটা আমার বাড়িতে হচ্ছিল, মানে একটা সময় পর তারপরে যেটা হলো যে
আমার মাঝে পক্স হলো, ঠিক আছে, খুব বাজে রকমভাবে। মানে প্রথম আমার বাবার হয়েছিল, বাবা যেদিন সুস্থ হলো আমরা মন্দিরে পুজো দিতে গেলাম, মায়ের মন্দিরে, ঠিক তার নেক্সট দিন পয়লা বৈশাখ ছিল, আমার বক্স হয়েছিল, খুব বাজেভাবে হয়েছিল। আমি 23 দিন বিছানায় ছিলাম। সে সময় কিছু ঘটনা ঘটেছে, আমি বলছি সেগুলো পরে। তো পক্সের পর আমার আর মানে চাকরিটা তখন কন্টিনিউ করা সম্ভব হয়নি, আমি চাকরিটা ছেড়ে দিই। সে সময় আমি বাড়িতেই ছিলাম। এবার যেটা হলো, এতদিন কিন্তু এই জিনিসটা শুধুমাত্র রাস্তাতেই হচ্ছিল, আমার বাড়িতে ঢুকে গেলে কিন্তু আমি আর গন্ধ পাচ্ছিলাম না। মানে জাস্ট আমার বাড়িতে ঢোকার আগের মুহূর্তে হচ্ছিল, কিন্তু বাড়ির ভেতরে আমার হচ্ছিল না। চাকরিটা ছাড়ার পরে যেটা হলো, এবার আমার বাড়িতে শুরু হলো। মানে আমি আমার ঘরের ভেতরে বসে আছি, কখনো মা বাবার ঘরে বসে আছি, কখনো ওপরে ছাদে, 3 তলার ছাদে বা দোতলায়, কিংবা বাড়ির যে কোনো জায়গাতে হঠাৎ হঠাৎ, মানে কোনো পার্টিকুলার টাইম নেই। এতদিন যেমন হচ্ছিল যে আমি অফিস থেকে ফেরার সময়, অ্যাকচুয়ালি আমি সারাদিন তো বাড়িতে থাকতামই না, অফিস থেকে ফেরার সময় রাতে হচ্ছিল। এবার যখন আমি বাড়িতে থাকতে শুরু করলাম, এবার কিন্তু কোনো টাইম তার ফিক্সড নেই। কোনো দিন দুপুরে, কোনো দিন সকালে, কোনো দিন সন্ধেবেলা, রাত্রিবেলা হতে থাকলো। তো এটা চলছিল। এবার এর কোনো সলিউশন আমি বার করতে পারিনি আজ অবধি, ঠিক আছে, বা মানে আমরা সেরকমভাবে মানে কোথায় যাব, কাকে বলবো, কি বলবো, আই ডোন্ট নো। এবার হয় না যে কখনো কারোর সাথে এরকম আলোচনা করেছি, তো তারা একটাই কথা বলে যে আমার রাশি হালকা। তো তারা একটাই কথা বলে, যেহেতু তোর রাশি হালকা, হতে পারে হয়তো তোকে কেউ কিছু জানান দেওয়ার চেষ্টা করে, বা তোকে তোকে মাধ্যম করে কেউ কিছু বলার চেষ্টা করে, কিছু বোঝানোর চেষ্টা করে। কিন্তু এটা এই পর্যন্ত, মানে আমি কিন্তু এটার জন্য কখনো ভয় পাইনি, বা এর বাইরে কখনো কিছু হয়নি, মারাত্মক কিছু হয়নি, কিন্তু এটা হয়েছে, ঠিক আছে। এবং হয়েছে বলবো না। এবার ধরুন আমার বিয়ে হয়েছে 7 মাস, আমি 7 মাস ধরে এখন এখানে আছি। মানে আমার মানে আমি যেখানে থাকি আর কি, আমার শ্বশুরবাড়ি নয় এটা, আমার শ্বশুরবাড়ি অন্য জায়গায়। আমি থাকি হচ্ছে বিরাটির কাছে, এখানে আমাদের ফ্ল্যাট নাও আছে, আমরা এখানে থাকি এখন। এখানে এসে তেমনটা মানে সেই গন্ধ পাওয়া বা কিছু সেটা হয়নি, ঠিক আছে। বাট এই আর কি, মানে এবার আমি নিজেও জানি না যে এটা কেন হয়, আমার বাড়িতে কেউ পায় না এই গন্ধটা, কিন্তু আমি পাই। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে, যেটা এখনো হয়, ইনফ্যাক্ট আমার বিয়ের পর নাকি আরো বেশি হচ্ছে, ঠিক আছে। মানে আমি ধরুন বিয়ের পরে তো 4 বার বাপের বাড়িতে গেছি, তো আমি মানে এই রিসেন্টে ষষ্ঠীতেও গেছিলাম, সে সময়ও এটা ফিল করে এসেছি। বাড়িতে অদ্ভুত রকমের আওয়াজ হয়, যে আওয়াজগুলোর কোনো মানে সোর্স আমরা বুঝতে পারি না কোথা থেকে হয়, কেন হয়, কিন্তু হয়। প্রথমটা না, মানে দেখবেন ফ্রিজে অনেক সময় আওয়াজ হয়, তো বাড়িতে নিচের ঘরে ফ্রিজ আছে, আমরা প্রথমটা ভাবতাম যে আওয়াজটা হচ্ছে হয়তো ফ্রিজ থেকে। একটা সময় পরে গিয়ে রিয়েলাইজ করছি, মানে এখন সেটা বুঝতে পারি যে না, ফ্রিজ থেকে নয়। সামহাউ ব্যাপারটা এরকম হয় যে আমাদের দুটো এন্ট্রান্স বাড়িতে, নিচে দুদিকে দুটো গেট আছে, একটা গেট লোহার, অনেকটা পর্যন্ত কভার করা আর কি, সেই গেট, সেটা কিন্তু বেশ ভারী, তাতে কাঁচ লাগানো আছে, ট্রান্সপারেন্ট নয়, সেটা বাইরে থেকে কিছু দেখা যায় না। সেই গেটে পর্যন্ত আওয়াজ হয়, এবং খুব বাজেভাবে হয়, মানে এত জোরে আওয়াজটা হয়, মানে কেউ এসে ধাক্কা দেয় গেটে, লিটারেলি দুম করে শব্দটা হয়। আর আই সোয়ার, এই পর্যন্ত মানে এই ষষ্ঠীর সময় গিয়েও হয়েছে যে আমার বর বেরিয়েছিল, তো দরজায় সন্ধ্যেবেলা একটা দুম করে আওয়াজ হলো, আমার বাবু বলছে গিয়ে খোল, দেখো ও এসেছে কোথায়, মানে আমার বরের কথা বলছে, দেখো ও এসেছে কোথায়, গেটটা খোল। আমি বললাম ও আসলে তো ডাকবে। এবার আওয়াজটা কিন্তু সবাই পাই আমরা, এই এই যে এখন যেটা প্রবলেমটা বলছি, এটা কিন্তু বাড়িতে সবাই পায়। বাবু বললো গিয়ে দেখ ও এসছে বলে, আমি ও আসলে তো ডাকবে। আমি বেশ ওয়েট করলাম যে ও ডাকুক, গিয়ে গেটটা খুলছি, ও ডাকছে না দেখে আমি এত জোরে আওয়াজ হলো, তাহলে কে আসলো বাড়িতে। সে সময় বৃষ্টি হচ্ছিল, এবার আমাদের উঠোনটা মানে পাকা আর কি, তো বাড়িতে যদি কেউ ঢোকে তার পায়ের ছাপ স্পষ্ট পড়বে, বোঝা যাবে। আই সোয়ার আমি গিয়ে গেটটা নিজে খুলেছি, কেউ ঢোকেনি বাড়িতে, কারণ কেউ ঢুকলে, মানে ওই যে বললাম পাড়ায় বা আমার বাড়িতেও বাইরের লাইট জ্বলে, প্রচুর আলো, ঠিক আছে, মানে লুকিয়ে যাওয়ার কোনো অপশন নেই, কিংবা মানে সব থেকে বড় কথা, কেউ ঢুকলে তার পায়ের ছাপ পড়বে, কোনো পায়ের ছাপ নেই উঠোনে, কিন্তু আওয়াজটা কিন্তু আমরা সবাই শুনেছি, এবং ভীষণ জোরে হয়েছে আওয়াজটা, ঠিক আছে। এবং আমি থাকতে থাকতে দেখে আসলাম বেশ 3-4 দিন নানান ধরনের আওয়াজ, মানে হঠাৎ মনে হচ্ছে ধুম করে কিছু একটা পড়ে গেল, ঠিক আছে, বাইরে উঠোনে বা ওপরের ঘরে। ও আরেকটা জিনিস বলি, আমার বিয়ের আগের ঘটনা এগুলো, যে আমার দাদা বৌদি ওপরের ঘরে থাকে, আর আমি মা বাবু নিচের ঘরে থাকতাম।
মা বাবু আলাদা ঘরে, আমি একা আলাদা একটা ঘরে থাকতাম। তো এরকম বেশ কিছুদিন হয়েছে রাত 1টা-1:30 নাগাদ ধরুন ওপরের ঘরে কেউ চেয়ার ধরে টানছে, মানে ঘষে নিয়ে যাচ্ছে মেঝের দিকে, যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ। তো আমি যেই ঘরটায় থাকি ঠিক তার ওপরের ঘরটাতে আমার দাদা বৌদি থাকে। পরের দিন সকালবেলায় বৌদিকে জিজ্ঞাসা করতাম, কি রে তোরা অত রাত্রিবেলা কি করিস, রাত তখন 1:30-2টো বাজে, চেয়ার ফেয়ার ঠেলা ঠেলি কি করছিস? বলে চেয়ার ঠেলেছি। আমি হ্যাঁ। বলে ধুর, তখন তো ঘুমোচ্ছিলাম। কিন্তু আমি যে আওয়াজ পেলাম, মানে স্পষ্ট আওয়াজ, বিশ্বাস করুন স্পষ্ট আওয়াজ। এবং মানে সেই আওয়াজগুলো যে শুধু আমি একা পেয়েছি তা না, কখনো কখনো আমার মা বাবাও পেত আওয়াজগুলো। বা ধরুন 3তলার ছাদে নারকেল পড়লে যেরকম আওয়াজ হয়, ধুম করে আওয়াজ, আমাদের ঘরের সঙ্গে নারকেল গাছ আছে, তো নারকেলগুলো নর্মালি নিচেই পড়ে। এবার হয় না সামহাও হয়তো জোরে হাওয়া দিল, নারকেলটা ছাদে গিয়ে পড়লো একদম ছাদের সঙ্গে। পরের দিন সকালে বাবু গিয়ে ছাদে দেখতো, দরজা খুলে কিছু নেই। কিন্তু এবার এগুলো কেন হয় বলতে পারবো না, কিন্তু হয়। ঠিক আছে, এবার হয়তো আপনাদের মধ্যে কেউ হেল্প করতে পারবে না আমায় কিনা আমি জানি না, মানে কেন হয় বা কি করলে বন্ধ হবে সত্যি বলতে পারবো না। তো আরেকটা জিনিস বলি, যে সময় আমি বলছিলাম যে আমি একটা সময় চাকরি ছেড়ে দিয়েছিলাম, আমার পক্স হয়েছিল খুব বাজেভাবে। তো আমার একজন, সে সময় আমার সাথে কিছু ঘটনা ঘটে। আমার একজন পরিচিত একজন আন্টি আছেন, উনি খ্রিস্টান। ঠিক আছে, উনি এখানে থাকেন না, ওয়েস্ট বেঙ্গলের বাইরেই থাকেন উনি। উনি ভীষণ ভালোবাসেন আমাদের। যে সময় আমার পক্স হয়েছিল, আমার মানে খুব সিরিয়াস কন্ডিশন গেছিল, মানে বাঁচবো না এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল আর কি। তো উনি যখন খবর পান যে আমার ওরকম শরীর খারাপ, এবার উনি ভীষণ মানে জেসাসকে ভীষণ মানেন, ইনফ্যাক্ট আমিও মানি, আমার পরিবারের সবাই কম বেশি ভালোই, মানে আমরা বিশ্বাস করি, মানি। আমি কিন্তু ঘোর হিন্দু, কিন্তু তার মানে এই নয় যে বাড়িটা একটু পুজো দিও। পুজো হয়েছে বিশ্বাস করুন, মানে আমাদের বাড়িতে ভীষণভাবে সমস্ত কিছু নিয়ম কানুন মানা হয়। পুজো তো রোজকার বেসিসে চলে, আমার বিয়ের আগেও সত্যনারায়ণ পুজো দেওয়া হলো যজ্ঞ টজ্ঞ করে, সমস্ত কিছুই হয়। বাট মানে মেবি হয়তো আমি যেখানে থাকি সেখানে হয়তো আরো বেশি হয় কিনা আমি জানি না, বলতে পারবো না। তবে এই এই আওয়াজের যে ব্যাপারটা বললাম, এটা রিসেন্টলি হচ্ছে এবং খুব হচ্ছে। মানে আমি এই লাস্ট টাইমও গিয়ে আসলাম, সে সময় আমি শুনে আসলাম, মাও বলছিল যে আজকাল খুব আওয়াজ হচ্ছে বাড়িতে, কেন হচ্ছে জানি না কিন্তু হচ্ছে। হ্যাঁ ওটাই, মানে কোনো ক্ষতি হচ্ছে না বলে আমিও মানে কি কি বলতো বাবু, মানে জানি না তো কি করব, মানে সেটাও বলতে পারবো না। তো ওই আর কি, পুজো আচ্ছা বাড়িতে ভীষণভাবে হয়, আমার বাড়িতে নিয়ম কানুন খুব মানা হয়, এঠো কাটা বলুন এভরিথিং ভীষণ মানা হয়। তো সেগুলো নিয়ে তো কোথাও আমরা কোনো আপোষে আসি না। এবার জানি না তার বাইরে কি হয়, কিন্তু হয়। কোনো গুণিনের সাথে কথা বলুন, কোনো গুণিনকে চিনি না, লিটারেলি এগুলোকে ভয় পাই, মানে এই ধরনের কারো কাছে যেতেও না ভয় লাগে, বিশ্বাস করুন। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, আরেকটা মানে পরের ইয়েটা, যে আমার পক্স হয় তখন, শরীর প্রচণ্ড খারাপ ছিল। তো আন্টি, আমার যে খ্রিস্টান যে আন্টি আর কি, উনি শুনতে পান, শুনে উনি বলেন যে ঠিক আছে, আমি সন্ধে নাগাদ ওকে আমি ফোন করব, ওর ফোনটা স্পিকারে দিয়ে ওর কানের সামনে ধরো, আমি জেসাসের হয়ে, মানে জেসাসের কাছে রিকোয়েস্ট করবো, ওর ওর জন্য প্রেয়ার করব, সেটা ওর কান পর্যন্ত পৌঁছলে ও ও ভালো থাকবে, ও আরাম পাবে, ওর কষ্ট কিছুটা কমবে। তো যথারীতি সেটা সেদিন সন্ধেবেলা, মানে তখন আমার অবস্থা বেশ খারাপ, মানে আমি আমি কথা বলার মতন পরিস্থিতিতে নেই, চোখ খোলার মতন পরিস্থিতিতে নেই, এরকম আর কি। তো একটা কালী পুজো করবেন বাড়ির ছাদে। হ্যাঁ মেবি হয়তো সেরকম কিছু করলে, জানি না এই হবে কিনা। আরেকটা জিনিস বলি, কালী পুজো বলায় আমার মনে পড়লো, আমি জানি না কেন আমার না ছোটবেলা থেকে কালী ঠাকুরের প্রতি একটা ভীতি ছিল। ইনফ্যাক্ট আমার কিন্তু জন্ম কালী পুজোর দিন, ঠিক আছে, কিন্তু স্টিল আমার কালী, মানে অন্য আমি অনেক ছোটবেলা থেকে শিবরাত্রির উপোস করি, আদার্স বাড়িতে লক্ষ্মী পুজো বলুন, মানে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো মোটামুটি রাত্রি 10টার সময় হয় প্রতি বছর, আমি খুব ছোটবেলা থেকে উপোস থাকি, পুজোর সমস্ত কাজ করি, আমার কখনো কিছু মনে হয় না। কিন্তু কালী পুজোর প্রতি আমার একটা অদ্ভুত ভীতি, আমি জানি না কেন ছিল। ইনফ্যাক্ট সব থেকে বড় কথা হচ্ছে, মানে ব্যাপারটা এরকম ছিল যে কালী কালী ঠাকুরের, কালী মায়ের কোনো ছবি দেখলেও না আমি অটোমেটিক চোখ নামিয়ে নিতাম। আমার কিরকম যেন একটা হতো, মানে আমি জানি না ভয়ে কিনা কি কি নাম জানি না, কিন্তু ওই আর কি। না মিঠু দিয়ে আমি ভয় পাই না, তুমি তো জানো,
তুমি তো আমার অফিস যাওয়া আসার খবর জানো, আমি কখন যেতাম কখন আসতাম জানো তো। ভয় আমি পাই না, কিন্তু এই ফিলিংসগুলো না খুব মানে ভীষণ একটা অস্বস্তি হয়। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, ঘটনায় ফিরি। আমার পক্স হয়েছিল সেদিন সন্ধেবেলায়, আন্টি বললেন যে উনি আশীর্বাদ পাঠাবেন বাই ফোন। তো অ্যাজ ইউজুয়াল মার ফোনে ফোন আসে, মা ফোনটা স্পিকার অন করে আমার কানের সামনে ধরে এবং উনি ওদিক থেকে প্রেয়ার শুরু করেন। আমি শুনতে পাচ্ছি আমার কানের পাশে। বিলিভ মি, মানে সেদিন হয়তো আমার পক্সের 3 দিন কি 4 দিন এরকম চলছে হবে। আমি যেই মুহূর্তে চোখটা বন্ধ করলাম এবং প্রেয়ারটা শুরু হলো, আমি শুধু দুটো চোখ দেখেছিলাম। মানে আমি কত বড় বলবো, মানে মানুষের চোখ নয়, দুটো বিশাল বড় বড় চোখ, আর ঠিক কপালের এইখানটায় একটা চোখ, মানে এরম দুটো চোখ, আর ঠিক এখানটায় একটা চোখ, 3টে চোখই ভীষণ বড় এবং একটা বিশ্রী একটা, মানে সেটা দেখে আমি এটুকু বুঝলাম যে সেটা কোনো মহিলার মুখ। আমি কোনো ফেস দেখিনি, পুরোটা আগুন জ্বলছে এবং মানে ব্যাপারটা এরকম হয়েছিল, মানে সেটা কিন্তু জাস্ট একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জন্য হয়েছিল, যে ঠিক আমার মুখের একদম এরম কাছে সেই মুখটা চলে আসলো আচমকা, আর কিছু না, শুধু একটা মুখ, এত বড় একটা মুখ। এবং সে আমায় কিছু বলছিল, মানে হয় না ভর্ৎসনা টাইপের, মানে মেবি আমার উপরে প্রচন্ড রেগেছিল বা কিছু, আমি জানি না, আমি কিছু শুনিনি, আমি কিন্তু কিছু বলতে শুনিনি, কিন্তু তার এক্সপ্রেশনটা আমি পেয়েছি, সেটা একটা আগুন জ্বলা একটা মুখ, জাস্ট দুটো চোখ আর এখানে একটা চোখ, আর কিছু না। তাতে আমি এটুকু রিয়েলাইজ করেছিলাম কোনো মহিলার কোনো ফেস, এবং আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। মানে আমার সাথে কখনো এরকম হয়নি কিছু, কিন্তু সে সময় হয়েছিল, আমি না ভয়ে চোখ খুলে ফেলেছিলাম তখন। এবং আন্টির প্রেয়ার তখনও চলছিল ফোনে, বেশ কিছুক্ষণ, মানে 1.5-2 মিনিটের জন্য প্রেয়ারটা চলে আর কি। যখন প্রেয়ারটা শেষ হলো, আমি সঙ্গে সঙ্গে আন্টিকে, মানে তখন আমি কথা বলার মতন অবস্থায় ছিলাম না, বাট স্টিল আমি মানে সে সময় আন্টিকে বলার চেষ্টা করেছিলাম যে আন্টি, উনি মানে নন বেঙ্গলি আর কি, তো আমি ওনাকে বলার চেষ্টা করেছিলাম যে আমার আপনার সাথে কিছু কথা আছে। উনি আমার সাথে সাথে বলেন, আমি জানি তুমি কি দেখেছো, তুমি একটা বড় মুখ দেখেছো, তো আমি জানি তুমি কি দেখেছো। বিশ্বাস করুন, মানে আই ওয়াজ শকড। মানে উনি কিছু জানেন সেটা বুঝতাম, কিন্তু উনি এরকম কিছু বলতে পারেন বা এরকম কিছু হতে পারে, এটা আমার এক্সপেকটেশনে ছিল না। অ্যান্ড আই ওয়াজ শকড কি মানে উনি কি করে জানলেন। মানে আমি তখন পর্যন্ত কাউকেই বলিনি, মানে ওটা তো জাস্ট ওই 1-1.5 মিনিটের পিরিয়ডের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য আমার সাথে জিনিসটা হয়েছিল। আমার পাশে তখন মা রয়েছে আমার ঘরে, বাবু রয়েছে ঘরে। আমি তখনও পর্যন্ত ওদেরকেও বলিনি, কারণ যেহেতু প্রেয়ারটা চলছিল আর কি। প্রেয়ারটা শেষ হওয়ার পর আমি যেই মুহূর্তে আন্টিকে বলতে গেলাম, উনি সঙ্গে সঙ্গে বললেন, আমি জানি তুমি কি দেখেছো, তুমি এরকম একটা মুখ দেখেছো, তো কোনো মহিলার মুখ, তো আমিও দেখেছি। তো তারপর তো জানি না, মানে হলো সেদিনের সেটা। তো উনি প্রেয়ার টেয়ার করলেন, আমাকে বললেন ঠিক আছে বাবু, তুমি ভয় পেও না, প্রবলেম হবে না, তুমি মনে জোর রাখো, তুমি তুমি ভালো থাকবে। সেদিনের মতন হয়ে গেল। ঠিক তার পরের দিন বেলা তখন 10টা 10:30 হবে হয়তো বাজে। মানে আমার মা বাবার যে ঘর, আমি সে সময় সেই ঘরেই থাকতাম। ঠিক আমার ঘরের পাশের ঘরটাই আমাদের রান্নাঘর, সেখানে মা রান্না করছে। দরজাটা বন্ধ করা, যেহেতু মশলার ঝাঁজ টাজগুলো, গন্ধ টন্ধগুলো আসলে আমার খুব কষ্ট হতো, ওই জন্য মা দরজাটা, মাঝের দরজাটা সমস্ত মানে শুধু আমার জানলাগুলো খোলা, দরজা সব বন্ধ ঘরের, যাতে কোনোভাবেই রান্নার ঝাঁজ টাজগুলো না আসে বা বাইরের ইয়েটা না আসে, এই জন্য বন্ধ করা। ঘরে আর কেউ নেই, আমি একা। বিশ্বাস করুন, মানে আমার সাথে যেটা হলো, আমি কিন্তু তাকিয়ে আছি, মানে আমি কিন্তু তখন ঘুমোচ্ছি না, তাকিয়ে আছি, ভীষণ শরীর খারাপ, মানে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, তখন শরীরে ভীষণ কষ্ট হচ্ছে। একটা সময় হচ্ছে না, মানে টায়ার্ডনেস প্লাস একা, কি করবো তখন, ভালো লাগছে না কিছু, মাঝে মাঝে চোখটা আপসেই বন্ধ হয়ে যাচ্ছে। ঘুমোচ্ছি না আমি পুরোপুরি সেন্সে, কিন্তু চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। আমি রিয়েলাইজ করছি আমার হাত, কখনো আমার ডান হাত কিংবা কখনো আমার বাঁ হাত, আস্তে আস্তে না এভাবে, মানে ধরুন বিছানায় পুরো শোয়া, হাতটা রয়েছে এরকম, আমি ফিল করছি আস্তে আস্তে আমার হাতটা এরকম ওপর দিকে উঠছে, বেশ কিছুটা উঠছে, ধাপ করে বিছানার উপরে পড়ছি। আমি যখনই তাকাচ্ছি, মানে ঠিক যেই মুহূর্তে আমি চোখ খুলছি, আমার হাতটা ধাপ করে বিছানার উপরে পড়ে যাচ্ছে। আবার যখন আমি চোখ বন্ধ করছি, মানে হয়তো প্রথমবার ডান হাত হলো, তারপর বাঁ হাত, আবার বাঁ হাত, আবার ডান হাত, মানে অল্টারনেটিভ হচ্ছে, অটোমেটিক হাতটা আস্তে আস্তে ওপর দিকে উঠছে, ধাপ করে পড়ে যাচ্ছে।
এবং পড়ছে, তার এত জোর আওয়াজ হচ্ছে, আমার খাটটা নড়ছে, মানে সেই যে পড়ছে ঝাঁকুনিটা হচ্ছে, আমি ফিল করছি যে ঝাঁকুনিটা, আমি সেটাও ফিল করছি। যখন 3-4 বার এরকম হয়ে গেছে, আমি না সাথে সাথে চিৎকার করে মাকে ডেকেছি। ডাকাতে মা সঙ্গে সঙ্গে দরজা খুলে এসছে, কি হয়েছে কি হয়েছে? আমি বললাম, তুমি আওয়াজ শুনতে পেলে? কিসের আওয়াজ? বললাম, তুমি কিছু শুনলে না? আমার আমার হাতটা কি জোরে জোরে পড়ছে। মা বলছে, হাত পড়ছে মানে? বললাম, হ্যাঁ দেখো না, আমার হাতটা না অটোমেটিক ওপর দিকে উঠে যাচ্ছে। না বললে, কিচ্ছু হয়নি, তুই তুই ওসব ভাবিস না। আর আমি ভাবছি না, তুমি বিশ্বাস করো, আমি চোখ বন্ধ করলেই না আমার হাতটা উপর দিকে উঠে যাচ্ছে আর ধপ করে খাটের উপরে পড়ছে। কত জোরে আওয়াজ হচ্ছে, তুমি আওয়াজ পাচ্ছ না? মানে মা তো ঠিক আমার পাশের ঘরে। মা বলছে, কই না, আমি তো কোনো আওয়াজ পাইনি। তো দেন আই ডিসাইডেড কি না, আমি চোখ বন্ধ করবো না, আমি তাকিয়ে থাকবো, দেখি কি হয়। বিশেষ করুন, তারপরে আর কিছু হয়নি, মানে এটা 4-5 বার হলো এরকম। তারপর আমি মানে আমার মনে পড়ে না তারপরে আমি কখন গিয়ে ঘুমিয়েছি। একটা সময় পরে হয়তো আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম তো সে সময় ছিলই না, আমি প্রায় 23-24 দিন ভুগেছিলাম, মানে আমি ঘুমোতে পারতাম না সে সময়, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল আমার, জিভ মুখ সমস্ত কিছুতে মানে প্রচুর পরিমাণে হয়েছিল আর কি। তো যাই হোক, হলো। সেদিন রাত্রের ঘটনা, মানে আমার ঘরে আমার মা থাকতো, মা নিচে বিছানা করে শুতো, আমি খাটের উপরে থাকতাম সারাদিন মশারির ভেতর। রাত তখন 12:30-1টা হবে। আমার শরীরে এত জ্বালা পোড়া শুরু হলো যে আমি জাস্ট সহ্য করতে পারছিলাম না। মানে আমার মনে হচ্ছিল যে আমাকে কেউ আগুনের উপরে শুয়ে রেখেছে। আমার গোটা বিছানাটা, মানে আমি জায়গা চেঞ্জ করছিলাম। মানে আমার এটা এমনি তো স্বভাব আছে, আমার গরম একটু বেশি। তো গরমে না, বিছানা গরম হয়ে গেলে এক জায়গায় শুয়ে থাকতে থাকতে আমি জায়গাটা চেঞ্জ করে ঠান্ডা খুঁজি আর কি, বিছানা কোথায় গেলে ঠান্ডা পাবো। তো সেদিনও আমি মানে সারা গায়ে তখন আমার পক্স ভর্তি, বাট স্টিল আমি সে সময়ও বিছানার জায়গা চেঞ্জ করছি, মুভ করছি বারবার করে ওই ওই অবস্থাতেও, যে তবু যদি একটু ঠান্ডা পাই। বাট ঠান্ডা পাওয়া তো দূরের কথা, আমার শরীরে এত জ্বালাপোড়া হচ্ছিল তখন, আমার মনে হচ্ছিল যে হয়তো আমার যে কোনো মুহূর্তে আমার দম বন্ধ হয়ে যাবে, মারা যাবে। একটা সময় আমি থাকতে না পারি, আমি না সহজে, মানে খুব কষ্ট না হলে, মানে ভীষণ কষ্ট না হলে আমার মুখ থেকে আওয়াজ বেরোয় না, আমি চুপচাপই থাকি। একটা সময় পরে আমি সহ্য না করতে পেরে আমি চিৎকার করে মাকে ডাকি, মা উঠে আসে, কি হয়েছে? আমি শিগগিরই বরফ নিয়ে আসো। বলছে, কেন? আমি থাকতে পারছি না, আমার এত জ্বালা পোড়া হচ্ছে সারা শরীরে, আমি কিন্তু মরে যাবো, তুমি শিগগিরই বরফ নিয়ে এসো। মা বললো, বরফ তো এই সময় দেওয়া যায় না, এই সময় ঠান্ডা, মানে ঠান্ডা জিনিস খেতে হয় পেট ঠান্ডা রাখার মতন, কিন্তু বরফ তোকে কি করে দেবো, যদি ঠান্ডা লেগে যায় তাহলে হিতে বিপরীত হবে। আমি মাকে শুধু একটা কথা বলেছিলাম, যদি আমাকে আপাতত মতো বাঁচাতে চাও তাহলে বরফ নিয়ে এসো, আর যদি মনে করো যে বরফ দিলে আমি মরে যেতে পারি, তাহলে তুমি ওয়েট করো, আমি সত্যি মরে যাবো। তো সেটা শোনার পর যা হয় আর কি, মানে মা ফ্রিজ থেকে বরফ বার করে একটা প্যাকেটের মধ্যে করে বরফগুলো ভরেছিল, যাতে জলটা গলে গিয়ে আমার গায়ে না লাগে আর কি। সেটা আমার মানে দুটো প্যাকেটের মধ্যে ভরেছিল, কিছুটা আমার মাথায়, কিছুটা আমার পেটে ঠিক নাভিতে। মানে বিশ্বাস করুন, যতক্ষণ পর্যন্ত আমি বরফ ধরে রাখছি, মানে নাভিতে বরফটা দিচ্ছি, মাথায় দিচ্ছি, একটা সার্টেন টাইমের পরে গিয়ে আমি কিছুটা হলেও রিলিফ পাচ্ছি, আমার আরাম লাগছে, বোধ হচ্ছে যে না, আমার জ্বালা পোড়াটা অনেকটা কম হচ্ছে। এবং অদ্ভুতভাবে বরফটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাচ্ছিল। মানে মা একটা দুটো করে, মানে যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্সেস ছিল ভীষণভাবে, তো মা একটা দুটো করে বরফের স্কোয়ারগুলো ছিল আর কি। তো ভীষণ তাড়াতাড়ি সেটা গলে যাচ্ছিল। সেইভাবে অন্তত রাত 2:30 পর্যন্ত সেদিন চললো। তারপরে স্টকে বরফ ছিল না, মানে যা ছিল ট্রেতে শেষ। ঠিক আছে, এবারে একটা সময় পরে মা ঠান্ডা জলের বোতল বার করে এনে আমায় দিয়েছিল, সেটা আমি, মানে সেটা তার বোতল তো আর মাথায় ধরা সম্ভব না, আমি সেটা পেটের নাভির ওপরে দিয়ে রেখেছিলাম। এবং আস্তে আস্তে একটা সময় আমি ঘুমিয়ে যাই কোনো একটা টাইমে। মানে আমি জানি না ঘুমিয়ে কতক্ষণ হয়েছিল, আমি হঠাৎ দেখতে পাই, মানে আমার ঠিক ওই যে বললাম আমার ঘরের সঙ্গে রান্নাঘর, মানে আমাদের ঘর থেকে রান্নাঘর যাওয়ার যে দরজাটা, সেই দরজাটা মানে ফোল্ডিং দরজা, হয়তো অনেকেই দেখেছে আগেকার দিনে, অনেক আগের আর কি হতো দরজাগুলো, মানে বড় দরজা, সেটাকে মাঝখান দিয়ে ফোল্ড করা যায়। তো মেবি আমি জানি না আমি সে সময় ঘুমিয়েছিলাম কি আমি জেগেছিলাম আমি জানি না, কিন্তু আমি স্পষ্ট দেখলাম দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে, একজনের বয়স বছর 6 হবে, একজনের বছর 8 হবে, দুটি বাচ্চা মেয়ে, কালো মিশমিশে গায়ের রং তাদের। একজন জামা পরা, যে ছোট বাচ্চা সে জামা পরা, ফ্রক পরা, আরেকজন স্কার্ট পরা, যে স্কার্ট পরা তার মাথায় এরকম ঝাঁকড়া চুল, কোকড়ানো কোকড়ানো, মানে ঠিক কোমরের নিচ পর্যন্ত তার ঝাঁকড়া চুল। ঠিক আছে, সে এবং ওই আরেকটি মেয়ে, দুজন হাত ধরে ওই মাঝখানের যে ফোল্ডিং দরজাটা, আস্তে করে ফোল্ডিং দরজাটা একটুখানি সরিয়ে
আমার দিকে এত করুণভাবে তাকানো, মানে বিশ্বাস করুন ওই আগের যে ফেসটা আমি দেখেছিলাম সেটা যতটাই ভয়ঙ্কর, মানে দেখে মনে হচ্ছিল যে আমার উপর প্রচন্ড রাগ আছে হয়তো তার বা কিছু। আর এবার যে দুজনকে আমি দেখতে পাচ্ছিলাম এদেরকে কিন্তু আমি চিনি না। আমি এরকম, মানে হয় না দেখবেন অনেক সময় স্বপ্নে মানুষ কোনো মানুষকে দেখে কিন্তু তার মানে অপরিচিত ক্ষেত্রে তার ফেস কিন্তু দেখা যায় না। বাট বিলিভ মি, আমি কিন্তু সেই দুজনের ফেস দেখেছিলাম। আমি তাদেরকে কোনো দিনও কোথাও দেখেছি বলে আমার মনে পড়ে না, আজ অব্দি দেখিনি। একজনের ছোট ছোট চুল, একজনের মানে একদম কোমর পর্যন্ত ঝাঁকড়া চুল, কালো, খুব মিষ্টি দেখতে দুজনকেই, গায়ের রংটা চাপা। দুজনা হাত ধরে এসে ওই দরজাটা একটুখানি ফাঁকা করে দাঁড়িয়ে ওখানে অদ্ভুত করুণভাবে আমার দিকে তাকিয়ে আছে, মানে যেন মনে হচ্ছে যে আমি কষ্ট পাচ্ছি সেটাতে ওনারাও, মানে ওরাও কষ্ট পাচ্ছে আমায় দেখে। মানে যেহেতু মা, যে বললাম আমি মাকে মানে সেদিনকে আমি সহ্য না করতে পেরে মাকেও জাগিয়ে রেখেছিলাম আমার সাথে রাত 2:30-3টে পর্যন্ত প্রায়, তো আমি আর মাকে না ডাকিনি। বাট বেশ অনেকক্ষণ পর্যন্ত ওরা আমার কাছে দাঁড়িয়েছিল ওইভাবে। তারপর একটা সময় আমি চেষ্টা করলাম যে আমি উঠে বসি, কে এসছে আমার ঘরে, মানে আমি তখনও কিছু ফিল করছিলাম না, আমার শুধু মনে হচ্ছিল যে এরা কারা, মানে আমাকে দেখতে এসছে। এক তো পক্সের সময় কেউ আসে না, মানে আসা উচিতও নয়, কিন্তু এরা কারা, মানে এরকম রাত্রিবেলা অন্ধকারের মধ্যে দুটো বাচ্চা মেয়ে কোথা থেকে আসলো। সে সময় তো মাথা আমারও কাজ করছিল না, আমার মনে হচ্ছিল আমি একবার উঠে বসি। এবং যেই মুহূর্তে আমি ওদের দিক থেকে নজর ঘুরিয়ে উঠে বসে আবার তাকিয়েছিলাম, আর কিন্তু আমার ঘরে কেউ ছিল না, ইনফ্যাক্ট ওই দরজাটাও বন্ধ ছিল, ওই মাঝের দরজাটা কিন্তু বন্ধই ছিল, ওটাও খোলা ছিল না। তো একটা অদ্ভুত ফিলিং হয়েছিল। আমি কিছু বলিনি, মাকেও ডাকিনি, চুপচাপ ছিলাম। সেদিন রাত্রে আর ঘুমোতে পারিনি আমি সারা রাত। পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মাকে বলেছিলাম যে জানো তো কালকে আমি এরকম এরকম দেখেছিলাম। এবং মানে আমার কিন্তু কষ্ট তার আগের দিন পর্যন্ত, মানে আমি মারাত্মক কষ্ট পেয়েছি, বিশ্বাস করুন। আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার কি হতো। আমার শুধু মনে হতো যে আমার হয়তো লাইফের শেষ সময় চলে এসেছে, আমি আর বাঁচবো না, এখান থেকে আমি আর ফিরবো না কখনো। তো তারপর যেটা হয়েছিল যে সে সময় মানে পরের দিন সকালে যখন মাকে বললাম, মা সঙ্গে সঙ্গে আমার কাছে এসে বসে গলায় কাপড় দিয়ে, যেরকম হয় আর কি মায়েরা যেরকম করে, সঙ্গে সঙ্গে, মানে আপনারা হয়তো অনেকেই নৈহাটি বড় মায়ের নাম শুনে থাকবেন, ভীষণ জাগ্রত। তো বড় মায়ের কাছে সঙ্গে সঙ্গে মাই করে যে তুমি আমার মেয়েকে ভালো করে দাও, ও ভালো হলে আমি ওকে নিয়ে গিয়ে পুজো দেবো তোমার কাছে, ওর হাত দিয়ে পুজো দেওয়াবো। তুমি ওকে, হতে পারে হয়তো কাল রাতে তোমরাই এসেছিলে ওর কষ্ট দেখে ওর কাছে, তো তুমি ওকে সুস্থ করে দাও, ওকে ভালো করে দাও, ও সুস্থ হলে আমরা গিয়ে তোমার কাছে পুজো দিয়ে আসবো। এবং সত্যি বলছি, ওটা আমার জীবনের প্রথম কালী পুজো ছিল। মানে আমি তারপরে প্রায় 23 দিন, ঠিক আছে, মানে আমার খুব খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো আর কি। 23 দিন আমি মশারির ভেতরেই ছিলাম। 23 দিনের দিন আমাকে স্নান করানো হয়েছিল প্রথম। দেন তো প্রায় মাস তিনেক মতন আমার বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা ছিল না। তারপর যাই হোক আস্তে আস্তে একটা সময় আমি সুস্থ হই এবং বড় মায়ের মন্দিরে গিয়ে পুজোও দিয়ে এসেছিলাম আমি আর মা। অ্যান্ড মানে আমার বলতে কোনো অসুবিধে নেই, সেদিনের পুজো দেওয়ার পর থেকে ওই যে আগেই বলেছিলাম মা কালীর প্রতি আমার একটা ভীতি বা একটা কিছু কাজ করতো, সেটা কিন্তু এখন আর কাজ করে না। মানে আমার কিন্তু আর মনে হয় না, মানে তারপরে আমি আরও একবার গেছি বড় মায়ের মন্দিরে পুজো দিয়েছি, অন্য কোনো কালী পুজোয় কখনো দেওয়া হয়নি আজ অব্দি, কিন্তু উপোস থেকে বড় মায়ের মন্দিরে কিন্তু এই নিয়ে দুবার আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার কোনো খারাপ কোনো ফিলিংস হয়নি, আমার সাথে খারাপ কিছু ঘটেনি, কোনো স্বপ্ন দেখিনি, কিছুই না, এভরিথিং ইজ ফাইন। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে ভীতিটা ছিল একটা আমার, সেটা কিন্তু আমার কেটে গেছে। তো এই হচ্ছে আমার, মানে এগুলোকে কি বলবো জানি না, বাট এগুলো হয়, ঠিক আছে। এবার মাঝে আরও কিছু ঘটনা আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এটা আমার অনেক দিন আগের ঘটনা। আমার এক মাসি মুম্বাইতে থাকে, 2 মাসি থাকে, তার মধ্যে একজনের ক্ষেত্রে হয়েছিল ব্যাপারটা, মানে হয়েছে মানে ব্যাপারটা আমার সাথেই হয়েছিল। আমি একদিন, তখন আমি চাকরি করি, অফিস যাই, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে যাই, ঠিক আছে। তো একদিন একদম ভোরবেলা, মানে আমার জাস্ট স্বপ্ন, ঘুম ভাঙে। বোম্বের যে মেশো, মুম্বাইয়ের যে মেশো, তাদের নিজেদের গাড়ি আছে। তো আমি স্বপ্নে দেখি যে ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং হসপিটালাইজড, ঠিক আছে। মানে আমি এটা স্বপ্নে দেখি এবং ঘুম ভেঙে যায় একদম ভোরবেলা, মানে তখন ধরুন 5:30, 5:45 এরকম বাজে হবে। আমি 6টায় এমনিই ঘুম থেকে উঠতাম অফিসের জন্য, 5:30 নাগাদ আমি এটা দেখতে পাই আর ঘুমটা ভেঙে যায়, আপসেট হয়ে যাই, সকাল সকাল এরকম একটা কিছু দেখলাম। তো যাই হোক উঠে হয়েছে, সরি, হ্যাঁ কোনো কারণে
নেটের প্রবলেম হচ্ছে খুব। যাই হোক, আমি আবার বলি, আমি সকালবেলায় উঠি, ব্রাশ করি এবং ওই অফিস যাওয়ার তাড়াতে আমি কমপ্লিটলি মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে যায়, তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে অফিসের জন্য চলে যাই। আমরা রাত্রিবেলায় সবাই, তখন আমার দাদার বিয়ে হয়নি, আমরা 4 জন একসাথে খেতে বসি, মানে ফ্যামিলির 4 জন আর কি একসঙ্গে খেতে বসেছি। খেতে বসে জানতে পারি মার মুখ থেকে যে, মা বলে, জানিস তো ওরকম বোম্বের ওই মেশোর না এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে খবর পেলাম। মানে সেটা আরও 2 দিন আগে হয়েছে, মানে ধরুন আমি আজকে সকালেই স্বপ্নটা দেখেছি ভোরবেলা, এবং আজকে অফিস থেকে ফেরার পর রাত্রিবেলায় মার কাছে শুনছি যে সত্যি সত্যি মিশোর অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছিল আরও 2 দিন আগে, গত 2 দিন আগে। হ্যাঁ ঠিক হয়েছে, সরি, হ্যাঁ বারবার করে নেটে ইস্যু হচ্ছে। যাই হোক, আমি বলি, যেটা বলছিলাম আর কি, যে এরকম সকালবেলায় স্বপ্নটা দেখি, দেন অফিস চলে যাই, অফিস থেকে এসে যখন রাতে খেতে বসি তখন জানতে পারি যে সত্যি সত্যি কিন্তু মিশোর অ্যাক্সিডেন্টের ঘটনাটা কিন্তু আরও 2 দিন আগে ঘটে গেছে। মানে আমরাও খবরটা পেয়েছিলাম ধরুন আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে অলরেডি হসপিটালাইজড হয়ে গেছে, আজকের দিনটা চলে গেছে, কালকের দিনটা চলে গেছে, পরশু দিন সকালবেলায় আমি স্বপ্নটা দেখছি, এবং পরশু দিন রাতে যখন অফিস থেকে ফিরছি, রাতে খেতে বসেছি, তখন শুনলাম যে ফোন এসেছিলো মুম্বাই থেকে, যে এরকম মিশোর অ্যাক্সিডেন্ট হয়েছে। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস বলি, স্বপ্নটা কিন্তু শুধু এটুকু ছিল না যে মিশোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার আসলে এখানে নেটের কিছু প্রবলেম হচ্ছে, বারবার করে ট্রাইং টু রিকানেক্ট হয়ে যাচ্ছে, আমি জানি না কিছু, মানে নেট তো ঠিকঠাকই আছে, বাট স্টিল কেন হচ্ছে, আমিও নিজে মানে ঘেটে যাচ্ছি বলতে গিয়ে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে ছিল যে, মানে ওই মাসির ছেলের বিয়ে ছিল কামিং উইকেই, তো আমি স্বপ্নটাতে এরকম দেখেছিলাম যে মিশোর অ্যাক্সিডেন্ট হয়েছে, মিশো হসপিটালাইজড হয়েছে, এবং সেই তার জন্য ওর ছেলের বিয়েটা হ্যাম্পার হচ্ছে, মেবি ছেলের বিয়ে হবে না, বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ মিশোর অবস্থা খুব খারাপ, এরকম কিছু স্বপ্নটা আর কি দেখেছিলাম আমি। হ্যাঁ বারবার স্টপ হয়ে যাচ্ছে, আমি জানি না কেন, বারবার নেটের খুব প্রবলেম হচ্ছে গো, আসলে ওয়েদারটা খারাপ, বাইরে বৃষ্টি বৃষ্টি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ হয়েছে আবার, সরি, এমনি আমি নিজেও বিরক্ত হয়ে যাচ্ছি, বারবার এত প্রবলেম হচ্ছে। তো হ্যাঁ, যেটা হচ্ছিল যে স্বপ্নটা এরকম ছিল যে মিশো হসপিটালাইজড, এবং সেই চক্করে ওর ছেলের বিয়েটা প্রায় ভেঙে যেতে বসেছে। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ দ্যাট কি সত্যি সত্যি মানে তার 2 দিন পর আমরা যখন জানতে পারি, এবং মা যেই মুহূর্তে বলছে, জানিস তো এরকম ফোন এসেছিল যে মেশোর অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ, হসপিটালে ভর্তি, বিলিভ মি, আমার না সারা গায়ের সঙ্গে সঙ্গে কাটা দিয়ে গেছিলো, মানে আমি জাস্ট মাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিই বলে, আমি তো সকালবেলায় স্বপ্ন দেখেছিলাম জানো তো, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, মানে তখন অফিস যাওয়ার তাড়া ছিল আমার, আর মানে আমি তারপরে ভুলেও গেছিলাম সারাদিন অফিসের নানান কাজের মধ্যে। মা বলছে মানে, হ্যাঁ আমি সত্যি সত্যি আজকে ভোরবেলা সত্যি বোধহয় ভূত ঢুকে গেছে, মানে এরপরে যেটা বলবো সেটা এখানকার রিলেটেড, তো ওই জন্য হয়তো আমাকে বলতে দিতে চাইছে না, মেবি। তো এবার যেটা হয়েছিল যে সত্যি সত্যি মিশোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, মিশো হসপিটালাইজ ছিল, এবং তার 4-5 দিন পরেই মাসির ছেলের বিয়ে ছিল। আর অদ্ভুতভাবে আমার এক মামা, মানে ওই মাসির নিজের ভাই, সে এখানেই থাকতো, ওয়েস্ট বেঙ্গলে নৈহাটিতে থাকতো, সে কিন্তু স্ট্রোক করে বিয়ের 1 দিন কি 2 দিন আগে আচমকাই স্ট্রোক হয়, তার ব্রেন স্ট্রোক হয়, এবং দিনের দিন সে এক্সপায়ার করে যায় ওই মামা। মানে যেই দিন ওর ওই দাদাটার বিয়ে ছিল, একমাত্র ওই দাদাই জানতো, মানে যার বিয়ে সে একমাত্র জানতো যে তার মামা এক্সপায়ার করে গেছে, আদার্স কেউ জানতো না, তার মাকে জানানো হয়নি, কারণ সত্যি সত্যি জানলে সম্ভব ছিল না, মানে সেই সময় সেভাবে তার ছেলের বিয়ে, এদিকে তার ভাই মারা গেছে, এটা তো সম্ভব নয় তাকে জানানো, তো তাকে জানানো হয়নি। কিন্তু ইস্যুটা কিন্তু সত্যিই হয়েছিল, মানে সত্যিই আমার মেশোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোনো রকম হসপিটাল থেকে বাড়িতে এসে ছেলের বিয়েটা, মানে ওরা আটকাবে না তাই বিয়েটা দিচ্ছিল, বাট সেই বিয়ের 1 দিন আগে কি 2 দিন আগে আর ওই মামা এক্সপায়ার করে, সম্ভবত 1 দিন আগে। হ্যাঁ, খুব প্রবলেম হচ্ছে, দূর বাবা। যাই হোক, মানে আচ্ছা, আমি এটার বলবোই না ব্যাং, এটা বলতে গিয়ে বারবার করে প্রবলেম হচ্ছে, এটা এখানেই থাক, আমি নতুন অন্য ঘটনায় আসি।
যেটা এখনো পর্যন্ত মানে যে ঘটনাটাতে আমি সত্যি সত্যি ভয় পেয়েছিলাম, আমি সেটাই আসি এবার। আমি ঠিক যেখানে বসে এখন লাইভ করছি এখানকারই ঘটনা। আমার বিয়ে হয় লাস্ট ইয়ার নভেম্বরে। আমার বাড়িতে যে আগেই বলেছি আমরা 4-5 জন মেম্বার ওখানে থাকতাম। প্লাস আমার বাড়িতে সারা বছরই কম বেশি আত্মীয় স্বজন থাকে, ঠিক আছে, মানে ছোট থেকেই আমরা ওরকম ভাবে বড় হয়েছি, বা আমরা নিজেরাও ঘুরতে যাই প্রচুর, ঠিক আছে, মানে আত্মীয় স্বজনের বাড়িতে বা এমনিও ঘুরতে ফুরতে যাই। তো আমরা ওইভাবেই অ্যাকচুয়ালি বড় হয়েছি, সবার মাঝখানে থেকে সবাইকে নিয়েই বড় হয়েছি আমি। সে জায়গায় দাঁড়িয়ে আমি যখন বিয়ে করে এখানে আসি, শোনা যাচ্ছে না? আচ্ছা আমাকে একটু কাইন্ডলি কেউ বলবেন এখন শোনা যাচ্ছে কি না? ভিডিও ইন্টারাপ্টেড হচ্ছে, বারবার কিছু শোনা যাচ্ছে না, আমি বুঝতে পারছি মানে। আচ্ছা আপনি আমাকে কাইন্ডলি একটু বলবেন, আমি কি আজকে এখানে শেষ করে দেবো? মানে এত প্রবলেম হচ্ছে, মেবি আমায় বলতে দিতে চাইছে না, আমি জানি না কি হচ্ছে। আপনারা প্লিজ একটু কমেন্ট করুন, আপনারা বললে আমি নেক্সট যে যাব, মানে এখানকার যেটা ঘটনা সেটাতে আমি যাব, নাহলে যাব না। এই ভূতগুলো আজ গল্প বলতে দেবে না, সিরিয়াসলি আমারও তাই মনে হচ্ছে। মানে কামিং স্টোরিটা ঠিক আমি যেখানে বসে বলছি এখানকারই স্টোরি, তো মেবি ওই জন্য হয়তো বলতে দিতে চাইছে না, নাহলে এত প্রবলেম কেন হচ্ছে আমি জানি না। বারবার ডিসকাস, আপনারাই বলুন প্লিজ, কেউ কমেন্ট করুন, বলবো না এখানে স্টপ করে দেবো আজকের মতো, মানে এত প্রবলেম হচ্ছে ওই জন্যই বলছি। প্লিজ কেউ কমেন্ট করুন, শোনা যাচ্ছে কি আদৌ আমার কথা? বুঝতে পারছি না তো। আচ্ছা আমি, শোনা যাচ্ছে না? হ্যাঁ বলো, শোনা যাচ্ছে, ওকে। না মানি আমি শুনবো। শোন, আমিও তো বলতে চাইছি কিন্তু বলতে পারছি কোথায় বলো, মানে এত প্রবলেম হচ্ছে। আমি চশমাটা এনে দাও না, আমি কমেন্ট করতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না। আমি দিয়া, আচ্ছা, ও হাই দিয়া। উম, আচ্ছা আমি কন্টিনিউ করুন? আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করছি তাহলে। উম, সৌমিক সরকার, বল, নেক্সট টাইম বলুন। আমারও সেটাই মনে হচ্ছে। না আমি খুব এক্সাইটেড, বলো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে কিন্তু ইন্টারাপ্ট হচ্ছে, ওটাই মানে আমি নিজেও ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছি। আমি না আরো জানলার দিকে চলে আসলাম এগিয়ে, হ্যাঁ যদি, হ্যাঁ শোনা যাচ্ছে, কন্টিনিউ করো, নিটের জ্বালা সারা জীবন, হ্যাঁ ওইটাই। ঠিক আছে চলো, আপনারা যখন বলছেন আমি বলছি, শুরু করছি, জানি না, হ্যাঁ বারবার যাচ্ছে দেখো না, মানে সরি আমি না তুমি বলে ফেললাম, হ্যাঁ। আচ্ছা আমি শুরু করি, দেখি যদি বলতে পারি লাইভ কি আছে, মানে এরকম ছোটোখাটো অনেক কিছু আছে ঝুড়িতে। ভীষণ রকম লেট রেকর্ডেড দেখাবে, হ্যাঁ সত্যি কথা, মানে আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি, এতবার করে কাটছে। যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে একবারে আমি যেখানে এখন যেই ছাদের তলায় বসে কথা বলছি সেখানকার ঘটনা বলবো। ওই যে বললাম আমার লাস্ট নভেম্বরে বিয়ে হয়েছে, তো যেটা বলছিলাম আর কি, যে আমি ভীষণ লোকজনের মাঝখানে বড় হয়েছি, মানে ছোটবেলা থেকে মামা। এবার আপনারাই বলুন, এই মাছি চিনা না, লাইভে মামাকে দেখানো যাবে না। মামাকে দেখতে হলে একদিন এমনি কল করো, মামাকে দেখাবো প্লিজ, হ্যাঁ মামাকে এখন লাইভে দেখানো যাবে না, তোমার ভাগ্নি তোমাকে দেখতে চাইছে। আচ্ছা, বলা, মানে মানে বারবার আটকাচ্ছি তো, যাই হোক আমি শুরু করি বলা। তো যেটা হয়েছে আর কি, আমি বিয়ে করে এখানে আসি, তারপর আহ, বিয়ের ধরুন 10-12 দিন পর্যন্ত এখানে আমার শ্বশুরবাড়ির লোকজনেরা ছিলেন অনেকেই, তো সে সময় কিছু মনে হয়নি। আচ্ছা আরেকটা জিনিস বলি, আমাদের এই ফ্ল্যাটটা কিন্তু বেশি দিনের নয়, ঠিক আছে, মানে এর বয়স বেশি নয়। আমার হাজব্যান্ড ধরুন লাস্ট, মানে যবে থেকে করোনা শুরু, হোটেল এক্সপিরিয়েন্স আছে, হোটেল এক্সপিরিয়েন্স আছে সেরকম ভীষণ মানে খুব ভয়ঙ্কর কিছু নয়, ছোটোখাটো আছে, ঠিক আছে, হোটেল এক্সপিরিয়েন্স হয়েছে ছোটোখাটো, সেরকম বিশ্বাস কিছু নয়। বাট সব থেকে বেশি মারাত্মক এক্সপিরিয়েন্স পর্যন্ত আমার কাছে সেটা হচ্ছে আমার আমার খোদ বাসস্থান, যেখানে আমি আছি, হয়তো সারা জীবন থাকবো এখানে।
এখানেই হয়েছে। আমি লাইফে একবারই এত বাজেভাবে ভয় পেয়েছি এখনো পর্যন্ত, এবং সেটা এখানেই হয়েছে এসে। সেটাই আমি বলার চেষ্টা করছি, বারবার আর বারবার কেটে যাচ্ছে। মানে ইনফ্যাক্ট আমার হাজবেন্ড বারবার পাশ থেকে বলছে তুমি ছেড়ে দাও, আর বলো না, তোমায় বলতে দেবে না আজকে। ঠিক আছে, তো যাই হোক, আমি শুরু করি। আচ্ছা শ্রেয়াদি, তুমি কি আছো? প্লিজ বলো না আমি কি করব। আমার না এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সঙ্গে আপনাদেরও হচ্ছে। আমি জানি আপনারাও বিরক্ত হচ্ছেন, আমিও বিরক্ত হচ্ছি। আচ্ছা, আবার তো কানেক্ট হয়েছে। আমি ছোট করে বলি, হ্যাঁ, দেখি চেষ্টা করি, নাহলে ডিসকানেক্ট করে বেরিয়ে যাবো এরপরে। আমার আর ভালো লাগছে না, মানে যা হয় আর কি, গল্প বলার মাঝখানে না এতবার আটকালে বলার এনার্জিটাও চলে যায়। তো যেটা হয়েছিল যে আমার বিয়ের পর 10-12 দিন পর্যন্ত এখানে লোকজন ছিল। সে সময় আমার কিছু মনে হয়নি, সব ঠিকই ছিল তখন। মানে তখন ধরুন আমার এটা আরেকটা জিনিস বলি, আমার একটা 2 BHK, ঠিক আছে, আমার ফ্ল্যাটটা 2 BHK। তো আমার লাস্ট লকডাউন থেকে আমার হাজব্যান্ড এখানে কন্টিনিউ থাকে, চাকরি চাকরির জন্য আর কেউ থাকতো তখন। উম, কি, যখনই স্টার্ট করতে যাচ্ছ তখনই কেটে যাচ্ছে, সিরিয়াসলি। আই থিঙ্ক আমি আজকে না এখানেই, মানে আমি বলে কই বিদায় নিই। আজকে বোধহয় আমাকে আর বলতে দেবে না, আমি আবার নেক্সট একদিন লাইভ আসবো, সেদিন বলবো। উম, মানে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটাই বলতে পারছি না। যতবার চেষ্টা করছি ততবার কেটে যাচ্ছে। আমার মনে হয় এখানে শেষ করে দেওয়া বেটার। আজকে বোধহয় হবে না কিছু আর ফ্রুটফুল। মানে আমি শুরু করলে আবার কোথায় থেমে যাবো আমি জানি না। খুব বিশ্রী ব্যাপার হচ্ছে। একটু বলুন না আপনারা প্লিজ, কি করব। বৌদি তোমায় বলতে দেবে না, স্টার্ট করলে ডিস্টার্ব করছে। ওরকমই মনে হচ্ছে, জানো তো, বোধহয় বলতে দিতে চাইছে না, জানি না। মানে আমারও ওরকমই মনে হচ্ছে, এতক্ষণ তো দিব্যি হচ্ছিল। যখনই ভাবলাম যে এবার এখানকার ঘটনাটা বলবো, ব্যাস শুরু হয়ে গেল। মানে যতবার বলতে যাচ্ছি ততবারই ডিসকানেক্ট হচ্ছে। আপনারা প্লিজ একটুখানি কমেন্ট করুন না, প্লিজ প্লিজ প্লিজ। মানে কি করব, এখানেই স্টপ করে দেবো আজকে, নাকি কন্টিনিউ করব, না অন্যদিন আবার লাইভে আসবো, যা বলবেন। মানে এতবার প্রবলেম হচ্ছে তো। আমি না বরং কমেন্টগুলো একটু দেখি ততক্ষণ, হ্যাঁ। এতক্ষণ অনেকে অনেক কিছু কমেন্ট করেছে, আমি দেখতে পাইনি কিছু। মানে যা হয় আর কি, বলতে বলতে কমেন্ট পড়লে না খেই হারিয়ে ফেলি। সবাইকে হাই। আমি আর নাম ধরে বলছি না, সবাইকে হাই। কমেন্ট পরে পড়ো, গল্প বলো মন দিয়ে, তোমার বলতে সুবিধা হবে। একদম অঞ্জলি মণ্ডল ঠিক বলেছেন। দেরি হয়ে গেল, হ্যাঁ, একটু তো দেরি তো হয়েছিল। মানে এই প্রথমেও এই সেম প্রবলেমই হচ্ছিল আমার, বারবার রিকানেক্ট হচ্ছিল, দুবার হয়েছে ওরকম। তারপরে আবার এখন শুরু হয়ে গেল। হ্যাঁ, এখন তো আবার অনেকক্ষণ কন্টিনিউ আছি, কি করবো একটু প্লিজ বলুন আপনারা। আম, যেরকম আছে, যেখানে না ক্ষতি ততক্ষণ না করছে ততক্ষণ তেমনভাবেই থাকতে দাও। হ্যাঁ, ওটাই রে। আস্তে গন্ধ পাও বাড়িতে, কিংবা পচা? না, পচা গন্ধ পাই না। মানে কোনো পচা জিনিস থাকলে তার তার গন্ধ তো পাই, বাট আমার যেটাতে মেন হচ্ছিল সেটা তো বলছিলামই। ভালো গন্ধ, একটা কালী পুজো করণ বাড়ির ছাদে। একটু জোরে বলো প্লিজ। কিছু হবে না, ভয় পাস না। হনুমানজির ছবি কিনুন অনেকগুলো, বাড়ির সব দরজায় বোথ সাইডে লাগানো। আমাদের বাড়িতে লাগানো আছে, ঠিক আছে। পঞ্চমুখী হনুমানজির ছবি গেটের সামনে আছে। আর এখন তো মানে একদম বাইরের যে গেট এন্ট্রান্স আর কি, সেখানেই একদিকে মহাদেবের আছে, মানে টাইলসগুলো যেগুলো হয় না সেগুলো লাগানো হয়েছে, একদিকে হনুমানজির লাগানো হয়েছে। চণ্ডীপাঠ ও হোম করুন, আর বাড়িতে শ্রী শ্রী চণ্ডীপাঠ ইউটিউবে চালান, দেখুন, আশা করি কমে যাবে। অ্যাকচুয়ালি আমাকে কেউ একদিন সাজেস্ট করেছিলেন, তো তারপর থেকে আমি না আদ্যা স্তোত্রমটা পাঠ করি ডেলি বেসিসে। আর আমি শিবের মন্ত্রটাও পড়ি, এগুলো আমাকে একজন বলেছিলেন করতে, তো আমি সেটা করি কন্টিনিউ, ঠিক আছে। অনেক উপকার পাবেন, হনুমান চল্লিশা শুনুন। হ্যাঁ, সেটাও সত্যি কথা বলতে হনুমান চল্লিশাটা কখনো সেভাবে করা হয়নি আমার। আমার মা কিন্তু করে, ঠিক আছে, একদম মানে নিয়ম মেনে এগুলো মা এগুলো করে বাড়িতে। মা কালী হয়তো কোনোভাবে ক্ষুব্ধ তোমার উপর, তুমি মা কালীকে পুজো দাও,
দিদি ভালো করে। হ্যাঁ, মানে কি বলতো, আমি না এটা অনেক পরে জানতে পেরেছিলাম, মানে আমরা সেটা কেউই জানতাম না। আমার মেবি এটা একটা রিজন যে আমার জন্মের সময় আমার মায়ের খুব মানে আমার নর্মাল ডেলিভারি হয়েছিল। তো সে সময় আমার মায়ের অবস্থা খুবই সিরিয়াস ছিল, খুব মানে খুবই, মানে একটা সময় এরকম হয়েছিল যে ডাক্তার রীতিমতো বলেছিল যে কোনো একজনকে চুজ করতে হবে, আইদার মা কিংবা বাচ্চা। সেরকম একটা সিচুয়েশনে আমার জন্ম হয়েছিল। তো যেটা অনেকে বলেন যে হতে পারে, হয়তো হয় না যে মানুষ বিপদে পড়লে তখন ঠাকুরের কাছে মানত করে, মেবি সে সময় হয়তো কেউ, হতে পারে হয়তো মা কালীর কাছে কোনো মানত করা ছিল আমার নামে বা আমার মায়ের নামে। এবার মা তো দেখুন পুজো দিয়েছে কম বেশি অনেকবার, আমারই বরং দেওয়া। তো সেটা অনেকে বলে যে হতে পারে হয়তো সে সময় আমার আমার নামে হয়তো কেউ কোনো মানত করে রেখেছিল, যেটা আমরা জানতাম না, আমাদেরকে জানানো হয়নি। আমার মাও জানে না। আমার দিদা ঠাকুমাকে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, আমার ঠাকুমাও বেঁচে থাকতে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছিল, আমার দিদাও এখন আর বেঁচে নেই। তো সেগুলো তাদেরকে অনেকবার সে সময় জিজ্ঞাসা করা হয়েছে, তারাও কেউ বলতে পারেনি। তারাও বলেছে যে না, আমরা কিন্তু এরকম কিছু করিনি। এবার আমাদের অজান্তে যদি কেউ কিছু করে থাকে, আমরা তো সেটা মানে আমাদেরকে না জানালে আমরা কি করে। বলুন বলুন, এতক্ষণে অনেকটা বলা হয়ে যেত। প্লিজ প্লিজ বলো, বলে দিন। যখন নর্মাল কথা বলছে তখন কিন্তু কোনো নেট প্রবলেমই হচ্ছে না, যখনই গল্পটা বলতে যাচ্ছে তখনই আটকাচ্ছে, অ্যাকচুয়ালি তাই। মানে কি বলবো বলুন তো, আমি তো নিজে বুঝতে পারছি না। এতক্ষণের জন্য কমেন্ট পড়ছিলাম যে দেখি কতক্ষণ কন্টিনিউ হয়। অনেকক্ষণ কিন্তু কন্টিনিউ হলো, ঠিক আছে। আমি শিওর যে আমি আবার যেই বলতে শুরু করবো আবার হয়তো প্রবলেম হবে। আচ্ছা, বলতে বলছেন দু একজন, তো আমি বলি, ঠিক আছে। আমি জানি না আমি কতটা বলে উঠতে পারবো, কারণ এই ঘটনাটা একটু বড়। এখানে একটা ঘটনা নয়, বাট ওই আর কি, একটু একটু লম্বা এটা। তো যাই হোক, আমি গল্পে ফিরি আবার, ঠিক আছে। আমার পরের গল্প বলবো না, এটা সত্যি ঘটনা একেবারে। এখনো পর্যন্ত যা কিছু বললাম এগুলো হয় আমার সাথে, তাই বলছি। আহ, তো যেটা হয়েছিল যে বিয়ের পর 10-12 দিন পর্যন্ত এখানে লোকজন ছিল, কিছু মনে হয়নি, সব ঠিক ছিল। আর ওই যে বললাম, আমার বিয়ের আগে মানে আমাদের ফ্ল্যাটটা কেনার পরেও কিন্তু আমার হাজবেন্ড ধরুন মাসে হয়তো 2 দিন এখানে আসতো। ঠিক আছে, হয়তো রাত্রিবেলাটুকু মানে অফিস করে রাতে ঢুকতো, রাতটুকু থাকতো, আবার পরের দিন আর্লি মর্নিং অফিসে বেরিয়ে যেত। সেদিন আবার ওর নিজের বাড়ি যেখানে আর কি, আমার শ্বশুর বাড়ি যেখানে, সেখানে ফিরে যেত। সেটা এখান থেকে অনেকটাই দূরে। এবার আমি কমেন্ট করতে পারছিলাম না। ও আচ্ছা, তো আমি বলি, এভাবেই চলছিল। সে সময় ফ্ল্যাট বন্ধই থাকতো, ওই মাঝে মাঝে ও আসতো। এবারে যেটা হয়েছিল যে, আচ্ছা আরেকটা জিনিস বলি, এটা আমার বিয়ের আগের ঘটনাই বলি, এই ফ্ল্যাট রিলেটেড। এখানে আমাদের এক ভাই বলবো, একজন রিলেটিভ, সেই কলকাতায় কিছু কাজ ছিল তার। সে সময় লকডাউন হবে হবে এরকম একটা ব্যাপার চলছিল, বা সেদিন হয়তো কোনো স্ট্রাইক ফাইক কিছু ছিল পরের দিন ওর, যাই হোক কামিং ডেতে ওর কোনো কলকাতায় ইম্পর্টেন্ট কাজ ছিল বলে ও আগের দিন রাতে সন্ধ্যের সময় এখানে চলে আসে। এবং ওর সঙ্গে আরেকজনও ছিল, দুটি ছেলে আর কি, এখানে সন্ধ্যেবেলা চলে আসে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার হাজব্যান্ড কাজ থেকে ফিরে অনেকটা রাতে, ও যায়ও দেরিতে, আসেও অনেকটা রাত করে, মানে ধরুন 9:30, 10টা, 11টা, 11:30টাও, মানে কলকাতার জ্যাম তো, ফেসে গেলে তো গেল এরকম আর কি। তো সেদিন আমার হাজব্যান্ডে ফিরতে একটু রাতই হয়েছিল, বোধহয় 9:30, 10টা নাগাদ এসছিল। এবার আসার পরে ওরা বাইরে গিয়ে ধাবা থেকে খাবার দাবার রাতেরটা খেয়ে আসে। খেয়ে এসে যখন ঢোকে, তারপর আমার সাথে ফোনে কথা হচ্ছিল, তখন ওই ভাইটা আমাকে বলছে, জানো তো দিদি ভাই, তোমাদের ফ্ল্যাটটা না একটু কিরকম জানো। কেন, কিরকম? বলছে না মানে কিরকম মানে ভালো, সবই ঠিক আছে, কিন্তু আমার না ঢোকার পর একটা কিরকম যেন অস্বস্তি হলো। আমি কেন, কি হয়েছে? বলছে আমি বলতে পারবো না কি হয়েছে, কিরকম কিরকম একটা হলো। এবার আমার ফ্ল্যাটটা একটু বলি কিরকম, মানে ধরুন আপনি মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলেই আমার ডাইনিং, ওপেন ডাইনিং, তার ডান দিকে একটা রুম, বাঁ দিকে একটা রুম। এবার সে সময় না ডান দিকের রুমটা আমার মাস্টার বেডরুম, বড় রুম, যেখানে আমি এখন বসে আছি। এই রুমটা তো সে সময় ইউজ হতো না, এখানে সব জিনিসপত্র রাখা ছিল কিছু, রুমটা ফাঁকাই পড়ে থাকতো, এখানে কেউ থাকতোও না। আর আমার বাদিকে যে রুমটা, সেটা অ্যাকচুয়ালি আমার সাউথ সাউথ ফেসিং আর কি, সেখানে প্রচুর হাওয়া ঠাওয়া, আলো আমার সব রুমেই, কিন্তু এই রুমটাতে খুব একটা হাওয়া ঢোকে না, এটা আমার পশ্চিম দিক আর কি।
একটা পশ্চিম একটা উত্তর, তো এখানে খুব একটা হাওয়া ঢোকে না আমার। এই রুমে ওরা থাকতেও না সে সময় কেউ। এসে থাকলে মানে আমার হাজবেন্ড বা তার বন্ধু টন্ধুরা কেউ যদি এসে থাকতো সে সময়, ওরা কিন্তু ওই সাউথ ফেসিং যে রুমটা সেই রুমেই থাকতো। এবার এই যে মাঝখানে মানে ঢুকলেই যে আমার ডাইনিংয়ে একটা বেসিন আছে, সেই বেসিনের যে ট্যাপটা, সেটা আমার পাশের ফ্ল্যাটের একজন, সে এসে একদিন কেরামতি করতে গিয়ে সেই বেসিনের কলটা ভেঙে দিয়ে যায়। মানে ভেঙে দিয়ে যায় বলবো না, বলবো তার হাতে ভেঙে গেছিল। সে একটু কেরামতি করতে গিয়ে তার হাতে ভেঙে যায়, একদম নতুন মানে ইউজড নয় তখন একেবারেই, ট্যাপটা ভেঙে দিয়ে চলে যায় সে। সেটাও মধ্যরাতের ঘটনা, রাত মানে তারা এরকম আসতো মাঝে মাঝে, আমার হাজবেন্ড আসলে আড্ডা মারতে আসতো, রাত 1টা 1টা পর্যন্ত আড্ডা দিয়ে তারপর যেত। যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিনও রাতেরও 1টা 1টা নাগাদ ট্যাপটা ভেঙে ফেলেছিল, সারা ঘর জলে ভেসে গেছিল। এবার ইমিডিয়েট এখানে মানে এই যে বললাম আমার বিয়ের আগে সেরকম কিছুই এখানে জিনিসপত্র ছিল না, তো কিছু দিশা বিশা না পেয়ে অত রাত্রিবেলা কি করবে, ওরা একটা পুরোনো কাপড় এনে ওই পাইপের মুখে না গুজে দিয়ে গেছিলো, যাতে জলটা ফোর্সে যে জলটা বেরিয়ে আসছিল সেটা যাতে বন্ধ হয়। সেটা বন্ধ হয়েছিল। তারপর বহুদিন ওরকম ছিল, মানে যেহেতু আমার হাজব্যান্ড এখানে থাকতো না কন্টিনিউ, তো ও যে লোক ডেকে কাজ করাবে সেটারও সুযোগ পাচ্ছিল না। আর যেহেতু জলটা পড়তো না, মানে কাপড়টা বন্ধ করা ছিল বলে জলটাও পড়তো না, ও অত সিরিয়াসলি ব্যাপারটাকে নেয়নি যে ও ঠিক আছে বিয়ের আগে ঠিক করাবো, এরকম একটা ব্যাপার ছিল। এবার ওই যে ভাই দুটো এসেছিল, ও ও আমাকে